ইয়েরিম নামের এই মেয়েটি তার ক্লাসের সেরা স্টুডেন্টের মধ্যে একজন এবং ক্লাস ক্যাপ্টেন। তার বন্ধু সাংহুন সবসময় তার পিছনে লেগে থাকে এবং তার স্বপ্ন সে একজন বিখ্যাত ফটোগ্রাফার হবে। তাদের ক্লাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে কিম সবচেয়ে বেশি ইনোভার্ট, অর্থাৎ সে চুপচাপ এবং একা থাকতে পছন্দ করে। স্কুলে তার কোনো বন্ধু নেই বললেই চলে, বরং তার একজন শত্রু রয়েছে যার নাম বিউল। বিউল সবসময় তাকে বুলি অর্থাৎ জ্বালাতন করে। দিন দিন বিউলের বুলিংয়ের মাত্রা বেড়েই চলেছে। তাকে সহ্য করা কিমের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। স্টুডেন্টকে পার্সোনাল কাউন্সেলিং করার জন্য একজন টিচার এসেছে। সে বলেছে সব বিষয়ে তারা স্টুডেন্টকে হেল্প করবে। তখন বিউল মজা করে বলে কিমের কাউন্সেলিংয়ের প্রয়োজন। তখন টিচার ব্রেক টাইমে তাকে অফিসে দেখা করতে বলে। ব্রেক টাইমে টিচারের রুমে সে আসে। তখন টিচার তাকে বলে, তোমার আগের স্কুলে তুমি ইনোভার্ট স্টুডেন্টকে অনেক জ্বালাতন করেছো, আর এই স্কুলে তুমি নিজেই বুলিংয়ের শিকার। তুমি চাইলে তুমি সবকিছু আবার নতুন করে শুরু করতে পারো। আমি আবারও প্রথম থেকে শুরু করতে চাই, কিম বলল। তখন টিচার তাকে একটি ম্যাজিক্যাল নোটবুক দেয়। সে বলে যে এই ম্যাজিক্যাল নোটবুকে তোমার ক্লাসের সবার নাম রয়েছে। তুমি যার সাথে চাইবে তার সাথে ডাক টেনে তার সাথে বন্ধুত্ব করতে পারবে এবং যাকে খুশি তোমার থেকে আলাদা করতে পারবা। যখন তুমি এই দাগের মাঝখানে ক্রস দিবা তখন তোমার সাথে সবাই আলাদা হবে। তখন কিম ক্লাসরুমে গিয়ে দেখে বিউলকে। বিউলের বন্ধুদের সাথে আড্ডা দেখে সে তাদের সাথে নিজের নাম জুড়ে দেয়। তখন তারা বিউলকে রেখে তার সাথে এসে আড্ডা দিতে শুরু করে। তখনই বিউল চলে আসে আর তাদেরকে কিমের সাথে কথা বলতে বারণ করে, কিন্তু তারা উল্টো কিমের পক্ষ নিয়ে বিউলের সাথে ঝগড়া শুরু করে দেয়। কিম এতে অনেক খুশি হয় এবং সে এই ম্যাজিক্যাল নোটবুকটা টিচারের কাছ থেকে সবসময়ের জন্য নিতে চায়, কিন্তু টিচার তাকে এর জন্য একটা কন্ট্রাক্ট সাইন করতে বলে। তখন টিচার তাকে কন্ট্রাক্ট এগিয়ে দেয় এবং সে সেখানে কন্ট্রাক্টের উপরে তার হাতের এক ফোঁটা রক্ত দিয়ে সেখানে রেখে দেয় এবং সেটা তার সিগনেচারে পরিণত হয়। টিচারের কথা অনুসরণ করে সে তার নোটবুকে অর্থাৎ ম্যাজিক্যাল নোটবুকে সে তাদের বন্ধুদের নামের সাথে নিজের নামের সম্পর্ক আস্তে আস্তে জুড়ে যেতে থাকে এবং বিউলের সাথে তার বন্ধুদের সম্পর্ক আস্তে আস্তে খারাপ করতে থাকে। এবং বিউল যখন এটা বুঝতে পারে তখন সে কিমের কাছে চলে আসে এবং কিম তাকে বলে যে তোমার দিন শেষ হয়ে গেছে, এখন আমার পালা। এভাবে একে একে সব বন্ধুদের সাথে তার নাম জুড়ে দেয় এবং বিউলের সাথে সবার ক্রস চিহ্ন দিয়ে দেয়। সবাই একে একে কিমের সাথে মিশতে থাকে এবং বিউলের সাথে সবাই সম্পর্ক নষ্ট করে দেয়। একদিন তাকে সাংহুন একদিন সাহায্য করেছিল, যার কারণে সে সাংহুর সাথে তার নামটা জুড়ে দেয়, যার ফলে সাংহু তার পিছে পিছে চলে আসে এবং ইয়েরিম তখন এটা লক্ষ্য করে। সাংহুন তার পিছে এসে তার সাথে গল্প করা শুরু করে। ইয়েরিম এটা দেখে অনেক অবাক হয়, কারণ সাংহুন কখনো কিমের সাথে এভাবে কথাবার্তা বলতো না। তখন কিম সেখান থেকে চলে যায় এবং একে একে সবাই তার সাথে মিশতে থাকে। বিষয়টা একদম সম্পূর্ণ রোবটের মতো হয়ে যায়। তখন এটা তার কাছে অসহ্য লাগতে থাকে এবং সে তার টিচারের কাছে আবার হেল্প নিতে চলে যায় এবং তার টিচারের কাছ থেকে সে পরামর্শ যখন নেয় তখন তাকে ইয়েরিম এবং সাংহুন দেখে ফেলে এবং একটা ছবি তুলে নেয়। তারপর ক্লাসরুমের সবাই কিমকে নিয়ে টানাটানি করা শুরু করে। তখনই ম্যাজিক্যাল নোটবুকটার উপরে পানি পড়ে দাগ সাংহুনের সাথে তার কিমের যে দাগটা ছিল সেটা কেটে যায় এবং সাংহুন তার সংহতি খুঁজে পায় এবং সবাই তার পিছনে তখন পাগলের মতো ছুটতে থাকে। তখন ইয়েরিম এবং সাংহুন একসাথে চলতে থাকে এবং ইয়েরিম বলেছিল, তোমার কি হয়েছে, তুমি আজ কিমের সাথে কথাবার্তা বলতেছো। এদিকে বিউল ছাদে গেছে সুইসাইড করার জন্য। তখন কিম ছাদে গেল এবং বিউলকে সুইসাইড করার জন্য নিষেধ করলো এবং বিউল তার কথা শুনে নিচে নেমে এলো। একে একে সবাই রোবটের মতো আচরণ করার ফলে কিমের অসহ্য লাগতে লাগলো এবং তার নোটবুকটা নিচে পড়ে
সবার পায়ের তলায় পড়ে পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। তখন সবাই আবার যার যার স্থানে চলে আসে। এদিকে কিম উধাও হয়ে যায়, তার বেঞ্চটা ফাঁকা পড়ে থাকে। সাংহুন আর ইয়েরিম তখন বলেছিল যে এই বেঞ্চটায় কে বসতো। তখন তারা বেঞ্চটা দেখতে থাকে, কিন্তু তাদের কিছুই তেমন মনে পড়ে না। তখন তারা ওখানে একটা লেখা দেখা ছিল এবং দেখা যায় কিম একটা টাইম ব্রেকারের মধ্যে আটকে গেছে। তাদের স্কুলে অকিচুল নামে একটা ছেলে ছিল, যে সবসময় মারামারি করত। মারামারিতে সে অনেক উস্তাদ ছিল। সেও একদিন টিচারের কাছে চলে যায় এবং টিচারের কাছে পরামর্শ নিতে থাকে কিভাবে সে ফাইটিংয়ে সেরা হবে। তখন টিচার তাকে হেল্প করার জন্য বলে এবং টিচার তাকে সেমভাবে কিমের মতো একটা কন্ট্রাক্ট পেপার এগিয়ে দেয় এবং সেও এই কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে দেয় এবং টাইম ব্রেকারের মধ্যে উধাও হয়ে যায়। তখন তারা দুজনেই সেখানে বন্দী হয়ে পড়ে। ক্লাসে আরও একটা বেঞ্চ খালি হয়ে পড়ে থাকে। এটা সাংহু এবং ইউরিম খেয়াল করে এবং তারা সেই বেঞ্চটার দিকে এগিয়ে যায় এবং ওখানে একটা সিল দেখতে পায়। এই সিল তারা সেম টিচারের রুমেও একদিন দেখে ফেলে। তারপর তারা সেই কন্ট্রাক্ট পেপারগুলো আস্তে আস্তে খুলে এবং দেখতে থাকে যে সেখানে কি লেখা। তখন সেখানে টিচার চলে আসে। সিউন নামে একটা মেয়ে ছিল যে লেখালেখি অনেক পছন্দ করত। সে পরিবারের গল্প করে বেড়াতো তার বন্ধুদের সাথে। সে বলতো তার পরিবার অনেক রিচ, তার পরিবারের অনেক বড় একটা রেস্টুরেন্ট রয়েছে। সে এভাবে গল্প করে বেড়াতো এবং সে লেখালেখিতে অনেক ওস্তাদ ছিল। সে একদিন ক্লাসে গেল এবং টিচার তাকে দেখে বলল, তোমাকে আমি হেল্প করব যাতে তোমার বন্ধুরা কোনোদিন বুঝতে না পারে যে তোমার আসল পরিচয়। তখন টিচার তাকে একটা বুক গিফট করে, যেখানে সে যাই লেখে তাই বাস্তবে পরিণত হবে। সে লিখেছিল তার বয়ফ্রেন্ড যেন আবার ফিরে আসে। তখন সে দেখে সত্যি তার বয়ফ্রেন্ড তার জন্য আবার চলে এসেছে। সে তখন টিচারের কাছে যায় এবং বলে যে আমার এই বুকটা দরকার। তখন টিচার তাকে একটা কন্ট্রাক্ট দেয় এবং ওইভাবে রক্ত দিয়ে সেও কন্ট্রাক্টে সাইন করে ফেলে এবং সে যথারীতি ক্লাসে যায় এবং লিখতে থাকে। যখন তার বন্ধুরা জানতে পারে তার বাবা মার সামান্য একটা ফলের দোকান আছে, তখন তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। সে তখন নোটবুকে লেখে এবং দেখা যায় যে তার ওই ফ্রেন্ডটা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে এবং তার বয়ফ্রেন্ডও তখন রোবটের মতো আচরণ করতেছিল। সে তখন তার কাছে গিয়ে জড়িয়ে ধরে। তারপর সে এখানে লেখে তার বয়ফ্রেন্ডও সুইসাইড করতে গিয়েছিল। তখন সে তাকে লেখে যে সে যেন সুইসাইড না করে। তখন সে সুইসাইড না করে চলে গেল এবং তাকে জড়িয়ে ধরল। তখন সে এই বুকটা এসে পুড়িয়ে ফেলল, কিন্তু সে যে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিল, যার কারণে সেও টাইম ব্রেকারে হারিয়ে গেল। এদিকে সাংহু এবং ইয়েরিম বসে তার পুরানো নোটবুকটা দেখেছিল। জেসু এবং কেকিউতাই, তারা দুজন অনেক ভালো ফ্রেন্ড ছিল। জেসু সবসময় পরীক্ষায় দ্বিতীয় হতো, ইয়েরিম ফার্স্ট হতো। এজন্য জেসু নকল করতে চাইছিল এবং সে বাথরুমে গিয়ে নকল করতে শুরু করলো। সে যখন ক্লাসরুমে নকল করে দেখতেছিল, তখন এটা কেকেতাই দেখে ফেলল। যখন তার নকল পড়েছিল নিচে, তখন টিচার ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল। কেকেতাই টিচারকে ডেকে বলল যে সে বাথরুমে যাবে। এই ফাঁকে জেসু তার নকলটি তুলে মুখে পুরে নিল, কিন্তু টিচার সেটা লক্ষ্য করে ফেলেছে। ইয়েরিম আবার টিচারের ওখানে যায় এবং জেসু তখন
ফিল্ডের মধ্যে বাস্কেটবল খেলছিল। টিচারও সেখানে এসে বাস্কেটবল খেললো এবং জেসুকে তার কাছে যাওয়ার জন্য বলল। জেসু টিচারের ওখানে গেল। তারপর জেসুকে টিচার অনেক কথা বলল যে তুমি কি পরীক্ষায় প্রথম হতে চাও? তখন জেসু বলল হ্যাঁ। তখন টিচার তাকে একটু পানি দিল। তারপর ক্লাসরুমে আবার চলে এসে দেখলো জেসু কি নিয়ে জানি অনেক চিন্তিত হয়ে রয়েছে। তার মানে জেসু পরীক্ষার মধ্যে আবার সেকেন্ড হয়েছে, প্রথম হতে পারেনি। প্রথম হয়েছে ইয়েরিম। এই জন্য জেসু বাধ্য হয়ে টিচারের রুমে চলে গেল এবং টিচার তাকে তার ব্রেনকে কাজে লাগাতে বলল এবং তাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলল। সেও সেম রক্ত দিয়ে কন্ট্রাক্ট পেপারটা সাইন করলো। তারপর সেও টাইম ব্রেকারের মধ্যে আটকে গেল। সে তখন এসে খাতাগুলো চেক করলো এবং সে দেখলো যে সে আবার প্রথম হয়েছে। তখন সে ছাঙ্গুর সাথে কথাবার্তা বলতেছিল। তখন তারা তাকে একটা ফেসবুক প্রোফাইল দেখাইতেছিল। তখন জেসু তার পছন্দের কোকটি খেলো এবং তাকে খেয়াল করলো। তখন তারা ক্লাসের মধ্যে আলোচনা করতেছিল। সে নকল করেছিল। ইয়েরিম লক্ষ্য করল জেসুকে। তারপর জেসু আবার মাঠের মধ্যে চলে আসলো এবং টিচারের সাথে কথা বলতেছিল। তারপর ক্লাসরুমে সে আবার লিখতেছিল। সে টিচারকে অনেক কিছু প্রশ্ন করলো নকলের বিষয়ে, যে সে যা নকল করেছিল পরীক্ষার মধ্যে তাই এসেছে। তখন টিচার তাকে বলেছে তুমি যে কন্ট্রাক্টে সাইন করেছো এর জন্য তোমার সাথে এমনটা হচ্ছে। আবার সে নিখোঁজ হয়ে গেল। ইয়েরিম এবং ছাঙ্গু বসে আছে। আবার একটা বেঞ্চ ফাঁকা। এখানে জেসু বসেছিল এবং তার পরীক্ষার নকলটি তারা খেয়াল করলো। কে তাই অনেক চিন্তিত হয়ে পড়ল। তারা কি করবে বুঝতেছে না। ক্লাসে আরেকটা মেয়ে ছিল যে সৌন্দর্যের জন্য অনেক চিন্তিত ছিল। সে অনেক সুন্দর ছিল। সে সবসময় তার রূপের জন্য অহংকার করত। সে তার বয়ফ্রেন্ডের নিয়ে অনেক ভালোভাবে চলতেছিল, কিন্তু তার মনে অনেক অহংকার ছিল তার রূপ সৌন্দর্য নিয়ে। সে ফেসবুকে প্রোফাইল দিত, পোস্টার টানাইতো, অনেক কিছু সে শেয়ার করত সবার মাঝে। কিন্তু একদিন হঠাৎ তার বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে যায়। সে একটা SMS পায়, একটা লিঙ্ক পায় এবং সেখানে দেখে যে নতুন একটা ফিচার এসেছে। সে তার মুখের কাছে সেটা ধরে। সে যেমন মেকআপ করে ঠিক তেমনই তার চেহারাটার মধ্যে হয়ে যায়। সে অনেক সুন্দর হয়ে যায় আগের তুলনায়। সে অনেক হতবাক হয়ে যায়। সে সবসময় আয়না দেখতে থাকে এবং সবাই ভাবে সে এত সুন্দরী কিভাবে হলো। সবাই তার ছবি তুলে পোস্ট করে দেয়। তারপর বয়ফ্রেন্ড তখন সেটা দেখে ফেলে। তারপর তার বয়ফ্রেন্ড তার সাথে এসে অনেক কথা বলতে থাকে। সে নিজে তার প্রোফাইল দেখে অবাক হয়ে যায়। সে তখন যে SMS এসেছিল তার রিপ্লাই দিয়ে দেয়। সে এই সৌন্দর্য চিরস্থায়ী করে ধরে রাখতে চায়। তখন টিচার তাকে ডেকে পাঠায়। টিচার বলে এর জন্য আমার কাছে অনেক ভালো পরামর্শ আছে। তখন সে টিচারের কাছে যায় এবং এই নিয়ে আলোচনা করে। সেও সেই কন্ট্রাক্ট পেপারে তার রক্ত দিয়ে সাইন করে এবং টাইম ব্রেকারে আটকে যায়। সে এসে ইয়েরিম এসে কন্ট্রাক্টটা দেখে
সেখানে সাইন করা। সে তার চেহারা নিয়ে এখন অনেক খুশি। সে যেমনটা লুক চায় তার লুক সেরকমই হয়ে যায়। সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক হ্যাপিলি ঘুরে বেড়ায়। সে অচেনা এসএমএসকারীকে এসএমএস লেখে। তার বয়ফ্রেন্ড এসে বলে, তুমি আর আগের মতো নেই, তুমি আগের মতো আমার সাথে কথা বলো না, তুমি আগের মতো আমার সাথে কোনো ভালোভাবে ব্যবহার করো না। সে তখন অন্য একটা মেয়ের সাথে কথা বলতে দেখে ফেলে তার বয়ফ্রেন্ডকে। সে অনেক জেলাস ফিল করে এবং কি করবে মনে মনে চিন্তা করতে থাকে। সাংহু তখন ইয়েরিমের ছবি তুলতে ব্যস্ত। সে তার লুকস বারবার দেখতে থাকে। সব ফ্রেন্ডরা তার এই সৌন্দর্যের রহস্যকে জানতে চায় তার কাছে। তখন তার বন্ধুদের সাথে ধস্তাধস্তি করতে তার ফোনটা পড়ে যায় এবং তার ফোনটা যেভাবে ফাটল ধরেছে তার চেহারা এভাবে বিকৃত হয়েছে বলে সে মনে করে। আসলে কিন্তু সেরকম না, সে নিজেই তার চেহারা বিকৃত দেখতেছে, কিন্তু তার বন্ধুরা তার সৌন্দর্য দেখতেছে। মূলত তাকে যে ফোন দিচ্ছে এই ফোনে কোনো ক্ষতি হলে তার মুখও নষ্ট হবে, এটা বলে ছিল তাকে টিচার। সেই জন্য সে ভেবেছিল তার ফোনটা ফেটে গিয়েছে, তার মুখেও এইরকম ফাটল ধরেছে। সে তার বয়ফ্রেন্ড বলে, আমি আর আগের মতো সুন্দর নেই। তখন তার বয়ফ্রেন্ড বলে, আমি তোমার রূপে কখনো পছন্দ করিনি, আমি চাইছিলাম আমার মনের মতো শান্ত শিষ্ট আমার স্বভাবের, কিন্তু তুমি এখন আর আগের মতো নেই। তখন ইয়েরিম তাকে বলছে, তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? সে বলে, আমি আর আগের মতো নেই, আমার এই ফোনটা ফেটে গেলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেও এই ফোনটা ফেলে দিল এবং সেও উধাও হয়ে গেল সেই টাইম ব্রেকারের মধ্যে। সবাই একে একে যারা টিচারের কাছ থেকে কন্ট্রাক্ট সাইন করেছিল সবাই একে একে বন্দী হয়ে পড়েছে টাইম ব্রেকারের মধ্যে। এদিকে ইয়েরিম আর সাংহুন এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ল যে কিভাবে তাদেরকে রক্ষা করবে। সে তখন সেই এসএমএসগুলো দেখতেছিল, ফেসবুক পোস্টে যেগুলো দেওয়া হয়েছিল। তখন সে ওই এসএমএস খেয়াল করে ওই রুমের মধ্যে যায় এবং সবাইকে দেখতে পায়। তখন তারা ভাবছে যে টিচারের সাথে এই বিষয়ে তারা আলোচনা করবে। তখন টিচার তাদের কাছে উপস্থিত হয়েছে এবং বলেছে তারা কোথায় আছে আমি জানি। তোমরা যে ফেসবুক পোস্ট ক্রিয়েট করতা সেখানে একে অন্যকে নিয়ে সবসময় কটূক্তি করতা, একে অন্যের দুর্বলতা নিয়ে হাসাহাসি বুলিং করতা, এই জন্য আমি এসব করেছি। এই ম্যাজিক্যাল নোটবুকে সবার কন্ট্রাক্টে সাইন করিয়ে আমি সবাইকে টাইম ব্রেকারের মধ্যে পাঠিয়ে দিয়েছি, সবাইকে ভালোভাবে বোঝানোর জন্য যে তারা কিভাবে ভুল করতেছে। আসলে টিচার যখন এই স্কুলে প্রথম এসেছিল সবাইকে টিচার লক্ষ্য করেছিল এবং তিনি একজন মানববিজ্ঞানী ছিল, যার কারণে তিনি সবার মন বুঝতে পেরেছিল এবং সবাইকে বদলানোর জন্য তিনি এই কন্ট্রাক্ট পেপারে এক এক করে সবার সিগনেচার নিতেছিল, যাতে সবাই তার ভুলটা বুঝতে পারে এবং একে অন্যকে বুলিং থেকে রক্ষা করতে পারে। এর জন্য টিচার সাংহু এবং ইয়েরিনকে বলল। আসলে টিচার ইয়েরিনকেও সেইভাবে বলেছে যে সেও পুরোপুরি একদম ভালো মনের মানুষ না। ইয়েরিনও শুনতে পায় সে কথা। ইয়েরিন মিররের মধ্যে তার প্রতিচ্ছবি দেখতে চায় এবং সেখানে সে বলে যে তুমিও পুরোপুরি ভালো মনের মানুষ নও, তুমিও সেলফিশ টাইপের একজন। তখন সে টিচারের সাথে কথাবার্তা বলতে থাকে
এবং টিচার তাকে তার বিষয়ে সব কিছু বলতে থাকে, যে সে কেমন, সে নিজেকে নিয়ে কতটা ভাবে। সে ক্লাস ক্যাপ্টেন হওয়ার পরও কাউকে নিয়ে কোনো ভালো ব্যবস্থা নেয়নি। সবাই যখন বুলি করতো, রূপ নিয়ে চর্চা করতো, তখন সেও কারো কাজে হস্তক্ষেপ করেনি। সেও কিছুটা জেলাস এবং ঈর্ষান্বিত হয়েছিল। তার কারণে ইয়েরিনও কন্ট্রাক্ট পেপারে সাইন করলো। সেও টাইম ব্রেকারের মধ্যে আবদ্ধ হলো। এবং যখন সে সেখানে পৌঁছলো, সে পিছনে বাইরে থেকে সাংহুনকে দেখতে পেল, কিন্তু সাংহুন তাকে দেখতে পেল না। সে তখন একটা কক্ষের মধ্যে গিয়েছিল এবং সেখানে সে পিছন থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পায় এবং সে পিছনে ঘুরে দেখে কেউ নেই। তারপর সে ওখানে ভালো করে খুঁজতে থাকে এবং সে তার ছোটোবেলার ইয়েরিনকে দেখতে পায়, যে ইয়েরিন ছোটোবেলায় কীরকম ছিল। সে তখন সাংহুনকে মেসেজ দিতে থাকে। ইয়েরিনের টাইম ব্রেকারটা ভাঙতে হবে এবং নকল ইয়েরিনকে দূরে সরিয়ে সে জানি ভালো মতো ফিরে আসে তার ব্যবস্থা করতে হবে। এজন্য ইয়েরিন কি করবে এটা চিন্তা করলো। সাংহুর সাথে তখন নকল ইয়েরিন ছিল, যে প্রাণবন্ত আর অনেক উচ্ছল ছিল, কিন্তু অরিজিনাল ইয়েরিন এইরকম প্রাণবন্ত এবং উচ্ছলতা ছিল না। সে ছিল অনেক শান্ত গম্ভীর একটা মেয়ে। সে এখানে নাচানাচি করার ফলে সবাই সন্দেহ করলো যে এটা ইয়েরিন না। তখন আসল ইয়েরিন কিভাবে তাকে নকল ইয়েরিনকে হটিয়ে প্রমাণ করবে এবং সবাইকে মুক্ত করবে, এই জন্য সে ছোট্ট ইয়েরিনের সাথে কথাবার্তা বলতেছিল এবং ছোট্ট ইয়েরিনটাকে এখান থেকে যাওয়ার জন্য বলতেছিল। এবং সে একসময় এই লোকগুলোকে, যারা তার বন্ধু আবদ্ধ হয়েছিল, তাদের দেখলো এবং সে একটা টাইম ব্রেকার হাতে পায়। সেটা ইউজ করে সেই ছোট্ট ইয়েরিনের থেকে আবার নিজের মধ্যে ফিরে এসে এবং বাইর হতে থাকে। সে তখন ওখান থেকে বাইর হয়ে আসে এবং নকল ইয়েরিনকে ধরতে আসে। নকল ইয়েরিন তখন সাংহুনকে উপরে তুলে মেরে ফেলতে চাইছিল। তখন অরিজিনাল ইয়েরিন টিচারের সহায়তায় আবার ফিরে আসে এবং নকল ইয়েরিনকে ধ্বংস করে ফেলে। তারপর দেখা যায় ইয়েরিন ঠিক আছে এবং সে একটা বিছানায় শুয়ে আছে এবং তারপর স্বপ্নেই ছিল। তারপর সে দেখে সে ক্লাসরুমে বসেছিল এবং ক্লাসরুমে তখন সাংহুন ছবি তুলছে। আসলে এগুলো সব টিচারই করেছে, যাতে তারা তাদের ভুল বুঝতে পারে এবং সবাই এখন একে অন্যের সাথে ভালো ব্যবহার, সবাই ফিরে এসেছে, সবাই নিজেদের মতো লাফালাফি ঝাপাঝাপি আনন্দ উচ্ছলে সময় কাটাতেছিল। এবং এই সব কিছু সম্ভব হয়েছে সেই বুদ্ধিমান টিচারের কারণে। এই টিচার মনোবিজ্ঞানী হওয়ার ফলে সবার মনের রোগ সে সারিয়ে তোলে এবং সবাইকে এক করে দিতে সক্ষম হয়। এভাবে তাদের এই স্কুল লাইফটা সুখের এবং হ্যাপি হতে থাকে এবং তারা এভাবে একে অন্যের সাথে ভালোভাবে চলতে থাকে। টিচারও এটা দেখে অনেক খুশি হয় যে সে সবাইকে ভালো পথে ফিরে আনতে পেরেছে। কিন্তু টিচার এটা বুঝেছিল সাংহুন পবিত্র মনে। সে যেদিন প্রথম স্কুলে এসেছিল, সে সাংহুনকে দেখে বুঝেছিল সে একমাত্র ভালো ছেলে যে সবাইকে এক করতে পারে। এর মধ্য দিয়ে একটা হ্যাপি স্কুল লাইফ শেষ হয়ে গেল।